করোনাকালীন সময়ে ছাত্রছাত্রীদের অপূরণীয় ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে জুমাহার দারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার পক্ষে এই অনলাইনে যে ক্লাস বা ক্লাসের পাঠদান ব্যবস্থা করা হয়েছে, তার এই আলোকে আমি আবু তোরাব, সহকারী শিক্ষক সমাজবিজ্ঞান বাংলা বিষয়, আমি আজকে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের বাংলা বিষয়ের উপর মাদার তেরেসা সম্পর্কে, এই গল্প সম্পর্কে, এই মহা মানবের সম্পর্কে আমি একটি ক্লাস উপহার দিচ্ছি। তা মাদার তেরেসা সঞ্জিদা খাতুন, এই মাদার তেরেসা সম্পর্কে এখানে জানার জন্য তিনি যে একজন মানব সেবক ছিলেন, মানুষের কল্যাণে সর্বদা কাজ করেছেন, তার এই সমস্ত গুণাবলীর কারণেই তার সম্পর্কে আমাদের জানা প্রয়োজন হেতু আজকে মাদার তেরেসা এখানে আমি উপস্থাপন করছি। মাদার তেরেসা জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ তার জন্মভূমি ছিল আলবেনিয়া স্কপিওতে। তার জন্ম হয়েছিল 1910 খ্রিস্টাব্দের 26শে আগস্ট। তার পিতার সামান্য কাজ করেছিলেন, তিনি ছিলেন ঘর বাড়ি তৈরির একজন কারবারি, আর তার নাম ছিল নিকোলাস বোজাজিউ। তার মায়ের নাম ছিল দানাভিল বার্নাই। এই ছোট বয়সে মাদার তেরেসা আরেকটি নাম ছিল, অর্থাৎ তিনি যখন ছোট তখন তার বাবা মায়েরা বংশানুক্রমিকভাবে তার একটা নাম রেখেছিল, সেটি ছিল কি, যে অ্যাগনেস গঞ্জা বোজাজিউ। তিনি খুব অল্প বয়সে মানুষের দুর্দশা দেখে অনেক কষ্ট পেতেন। আমরা অনেকেই জানি 1914 থেকে 1918 সাল পর্যন্ত পৃথিবীতে ভয়াবহ যুদ্ধ ছিল, অর্থাৎ এই যে 1914 থেকে 1918 সাল পর্যন্ত যে যুদ্ধ পৃথিবীব্যাপী সংগঠিত হয়েছিল, সেটি ছিল প্রথম বিশ্বযুদ্ধ। এই বিশ্বযুদ্ধে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেছিল, অসংখ্য মানুষ আহত হয়েছিল। এই সমস্ত মানুষের মৃত্যু এবং আহত দেখে অল্প বয়সে মাদার তেরেসা মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল, তার কোমল মনে প্রচন্ড আঘাত এনেছিল। তাই তিনি কি করলেন, এই সময় এই সমস্ত মানুষের জন্য কিছু করা যায় কিনা, এটা নিয়ে এই কোমল কুচি বয়স থেকেই তিনি ভাবা শুরু করেছিলেন। আর এ সময়ে তার বাবাও মৃত্যুবরণ করেন। এরপর কি হলো, এই অল্প বয়সে তার ইচ্ছা পূরণের জন্য, অর্থাৎ মানুষের সেবা করবেন, এর জন্য তিনি কি করলেন, যে সমস্ত কিছুর বিনিময় হলেও আমি মানুষের সেবা করব, মানুষের পাশে থাকব, দুস্থ মানুষের পাশে থাকব। মাদার তেরেসার বয়স যখন মাত্র 18, তখন তিনি কোথায় আসলেন, যে খ্রিস্টান সম্প্রদায়ের একটি
মিশনারিতে তিনি যোগ দিলেন। সেই মিশনারির নাম ছিল লরোটা। এই লরোটা থেকে তিনি তখন কাজ শুরু করলেন। এই ভারত উপমহাদেশে এটি ছিল একটি প্রতিষ্ঠান, তৎকালীন ব্রিটিশ শাসকদের মিশনারি একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে যোগদান করে তিনি এদেশে বিশেষ করে বাংলাভাষী অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশার পাশে, এই দুঃখী মানুষগুলোর পাশে তিনি দাঁড়িয়েছিলেন। আর কি হলো যে তিনি তখন 3 বছরের একটি প্রশিক্ষণ নিলেন, যে প্রশিক্ষণের মাধ্যমে তিনি এই মিশনারিতে নান হিসেবে দায়িত্ব পেলেন। অর্থাৎ তিনি যখন এই 3 বছরের প্রশিক্ষণ সমাপ্ত করলেন, পরবর্তীকালে তিনি মিশনারির নান হয়ে গেলেন। 17 বছর। এরপর তিনি 17 বছর শিক্ষকতা করলেন। ওখানে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে তার একটা কি হলো, তার যে এই যে মানুষের প্রতি ভালোবাসা, অনাথ দুস্থ মানুষের প্রতি যে তার একটা কিছু করার, পাশে দাঁড়ার একটা তার যে একটা আগ্রহ, তার যে একটা কলা কৌশল, মানুষের পাশে থাকার তার যে একটা প্রবল ইচ্ছা, এটি ছাত্রছাত্রীদের মাঝে ফুটে উঠল। তাহলে তিনি ছাত্রছাত্রীদের বোঝাতে সক্ষম হলেন। এই সপ্তাহে ছাত্রছাত্রীদের কাছ থেকে একদিনের টিফিনের যে খরচটা, সেটি তিনি দুস্থ মানুষের পাশে ব্যয় করার জন্য সেটি সংগ্রহ করলেন। তাদের কাছ থেকে ওই দুস্থ মানুষগুলোকে কি করলেন, সেবা করার একটা সুযোগ পেলেন। যে বাংলার মানুষের দুঃখ দুর্দশা মাদার তেরেসাকে খুব বিচলিত করেছিল। মানুষের সেবার আরো কাজ করার জন্য খুব কি হলো, তাগিদ অনুভব করেছিলেন। অবশেষে 1948 সালে লরোটা থেকে বিদায় নিয়ে তিনি শুরু করলেন একেবারে পরিষদের গরিবদের সেবার কাজ। তিনি গাউন পরিহিত ছিলেন। এই গাউনটা অর্থাৎ একটা বিশেষ ধরনের পোশাক তিনি ব্যবহার করতেন। এই পোশাকটা তিনি পরিহার করলেন। এদেশের মানুষের কি করলেন, শাড়ি পরা শুরু করলেন। বাঙালি মানুষের যে পোশাক, সেই পোশাক পরিধান করলেন। সেই থেকে তিনি কি করলেন, 3টি শাড়ি ব্যবহার করা শুরু করলেন। একটি শাড়ি তিনি পরিধান করেন একটি ধোয়ার জন্য, আর একটি শাড়ি কিসের, বিশেষ কোনো জায়গায় যখন তিনি যাবেন তার জন্য তিনি রেখে দিলেন। এই 3টি শাড়ির অধিক তিনি শাড়ি আর ব্যবহার করেননি। তার মনে হয়েছিল গরিব দুঃখী মানুষের জন্য ভালোবাসা আর প্রবল এক আত্মবিশ্বাস। তিনি কলকাতার একটা নোংরা বস্তিতে প্রথম স্কুল করলেন। সেখানে নাই বেঞ্চ, নাই টেবিল, নাই চেয়ারের ব্যবস্থা, নাই লেখার ব্যবস্থা। তিনি মাটিতে লেখে সেখানকার এই দুস্থ গরিব বা ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা করলেন। অসুস্থ মানুষের জন্য তিনি কি করলেন, চিকিৎসা কেন্দ্র স্থাপন করলেন। ধীরে ধীরে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। অনেক মানুষ এই মাদার তেরেসাকে সাহায্য করতে লাগলেন। যে মাদার তেরেসার মাধ্যমে মানব সেবা সম্ভব, তাই অনেকে এগিয়ে এসেছিল। মাদার তেরেসার কাজের পরিধি এভাবে বাড়তে লাগলো। তার সঙ্গে যোগ দিলেন আরো অনেক নাম। তাদের নিয়ে তিনি গড়ে তুললেন। পরবর্তী সময়ে কি করলেন, মানব সেবা সংঘ একটা তৈরি করলেন, মিশনারিজ অফ চ্যারিটি। সবচেয়ে যারা গরিব, সবচেয়ে করুণ যাদের জীবন,
তাদের সেবা করার ব্রত ছিল মাদার তেরেসা। 1952 সালে কলকাতার কালীঘাটে নির্মল হৃদয় নামে এক ভবন প্রতিষ্ঠা করেন। কলকাতার ফুটপাতে সহায় সম্বলহীন বহু মানুষের বাস। অসুখে ধুকে ধুকে তাদের অনেকের প্রায় মৃত্যুদশা। মরণাপন্ন এই মানুষকে বুকে তুলে নিলেন মাদার তেরেসা। নির্মল হৃদয়ে এনে মমতাময়ী মা কিংবা বোনের মতো তাদের সেবা যত্ন করতে লাগলেন। রাস্তা থেকে তুলে আনলেন অনেক ইতিম শিশুদের। যাদের ইতিম শিশু হলো যাদের বাবা মা কিংবা কোনো অভিভাবক নেই, এমন শিশুদের তিনি রাস্তা থেকে নিয়ে আসলেন, তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করেছিল। মাদার তেরেসার আর কি বড় কাজ হলো যে তৎকালীন সময়ে কুষ্ঠ রোগীরা কোনো চিকিৎসা পেত না, আপনজনদের কোনো ধরনের সেবা শুশ্রূষা পেত না, সব কিছু থেকে তারা বঞ্চিত ছিল। এই সমস্ত কুষ্ঠ রোগীদের তিনি পাশে দাঁড়ালেন, তাদের সেবা করা শুরু করলেন। এই সমস্ত কুষ্ঠ রোগীদের গায়ে ছিল অনেক বড় ঘা। এই ঘাগুলোর কারণে তাদের সংস্পর্শে কেউ যেত না। মাদার তেরেসা তাদের কাছে গেলেন, তাদের নিজ হাতে স্নান করে দিল, তাদের সেবা যত্ন করলো, তাদের চিকিৎসার ব্যবস্থা করলো এবং পরবর্তীকালে কুষ্ঠ রোগীদের জন্য চিকিৎসা কেন্দ্র তিনি স্থাপন করেছিল। 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীন হওয়ার জন্য সংগ্রাম হচ্ছিল, মুক্তিযুদ্ধ যখন বাংলাদেশে চলছিল, এ সময় হাজার হাজার শরণার্থী বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল। এই সমস্ত শরণার্থী যারা অনাহারে যারা অনেকটা মৃত্যু পদযাত্রায় ছিল, এই সমস্ত মানুষের পাশে তিনি যা দাঁড়িয়েছিল, তাদের সেবা শুশ্রূষা করেছিল, তাদের খাদ্য বস্ত্র চিকিৎসার ব্যবস্থা তিনি করেছিলেন। তাই মহান মনীষী মহান সেবক এই মাদার তেরেসা এই কাজগুলো করেছিলেন। 1991 সালে বাংলাদেশে একটি অনেক বড় ঘূর্ণিঝড় হয়েছিল। এই ঘূর্ণিঝড়ে বাংলাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এই ক্ষয়ক্ষতি তিনি দেখে বেকুল হয়েছিল, আঘাতপ্রাপ্ত হয়েছিল। পরবর্তীকালে তিনি বাংলাদেশে এসেছিল। বাংলাদেশের এই সমস্ত অঞ্চলে তিনি অর্থাৎ ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে তিনি গিয়েছিলেন এবং যারা এই ধরনের আহত বা যাদের পরিবার ধ্বংস হয়েছিল, এই সমস্ত পরিবারে তিনি গিয়েছিল এবং সাহায্য সহযোগিতা করেছিলেন। বাংলাদেশে এসে তিনি এ ধরনের চিকিৎসা ব্যবস্থা করলেন, এই সমস্ত মানুষের পাশে দাঁড়িয়েছিল। মানুষকে এভাবে ভালোবাসা দিয়ে মানুষের অন্তরে তিনি একটা স্থান করে নিয়েছিলেন। মাদার তেরেসা এই সমস্ত কার্যাবলীর ওপর ভিত্তি করে তৎকালীন সুইডেনে যে নোবেল কমিটি ছিল, সেই নোবেল কমিটি তাকে শান্তির জন্য পুরস্কার হিসেবে নোবেল পুরস্কারে ভূষিত করেছিল। এই নোবেল পুরস্কার তিনি যখন গ্রহণ করতে গেলেন, সুইডেনের যে কমিটি ছিল, নোবেলের যে কমিটি ছিল, সেই কমিটি এই নোবেল প্রদান উপলক্ষে একটি ভোজ সভার আয়োজন করেছিল। তিনি মাদার তেরেসা এই ভোজ সভায় যে ব্যয় হবে, সেই ব্যয়টা না করার জন্য কমিটিকে অনুরোধ করেছিল যে এই টাকাটা অযথা ব্যয় না করে এটা যদি দুস্থ মানুষের পিছনে ব্যয় করা যায় তাহলে অনেক বেশি উপকৃত হবে। এই সংবাদ দেশ বিদেশে ছড়িয়ে পড়ে পরবর্তীকালে অনেকেই এখানে এই মাদার তেরেসাকে এই ফান্ডে টাকা জমা দেওয়া শুরু করে। বিশেষ করে ছাত্রছাত্রী, অনেক সমাজসেবক দাতারা এখানে অনেক অর্থ দেন, যা প্রায় এই নোবেল পুরস্কারের অর্ধেক হয়েছিল। তিনি জীবনে কোনো পুরস্কারের টাকা ব্যক্তিগতভাবে বা নিজের জন্য ব্যয় করেননি। সমস্ত টাকা পয়সা, সমস্ত অর্থ মানুষের কল্যাণের জন্য ব্যয় করেছেন। আর এই নোবেল কিংবা এই অর্থ সকলের এই অর্থ যে তিনি
নিয়ে আসলেন, সমস্ত কিছুই ব্যয় করেছিল মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। এই মহান সেবক 1997 সালে 5ই সেপ্টেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন। আমরা এই মাদার তেরেসা এই গুণাবলীর জন্য মানুষের যে সেবা করে গেছেন, তিনি যে একজন মানুষের অন্তরে সেবক হিসাবে স্থান করে নিয়েছেন, এই মহান সেবকের নাম আমরা সবসময় চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। আমরা তাই এই মাদার তেরেসা সম্পর্কে আমাদের সব সময় শ্রদ্ধার চোখে, তিনি একজন ভালো সেবক ছিলেন, এটি আমরা সর্বদা স্মরণ করব, তাকে শ্রদ্ধার চোখে স্মরণ করব। এই বলে আজকে এই মাদার তেরেসা আমি এই গল্প শেষ করছি। খোদা হাফেজ। পরবর্তী সময়ে আরেকটি ক্লাস এই মাদার তেরেসার ওপর আমি আবারও নেব। এই বলে আমি আবার সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো ক্লাস সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।